নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। বাংলা সাহিত্যের মণিমাণিক্যের ভাণ্ডারে অজস্র, বলতে গেলে ঘরা ঘরা মোহর রেখে গেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তাঁরই লেখা একটি ছোট গল্প কালা পাহাড় পড়ে শোনাই, শুনুন তো কেমন লাগে। কালা পাহাড়। সংসারে অবুঝকে বুঝাইতে যাওয়ার তুল্য বিরক্তিকর আর কিছু নাই। বয়স্ক অবুঝ শিশুর চেয়ে অনেক বেশি বিপত্তিকর। শিশু চাঁদ চাহিলে তাহাকে চাঁদের পরিবর্তে মিষ্টান্ন দিয়া শান্ত করা যায়, তাহা না হইলে প্রহার করিলে সে কাঁদিতে কাঁদিতে ঘুমাইয়া পড়িয়া শান্ত হয়। কিন্তু বয়স্ক অবুঝ কিছুতেই বুঝিতে চায় না এবং ভবির মতো ভুলিতেও চায় না। যশোদানন্দন বহু যুক্তি তর্ক দিয়াও বাপকে বুঝাইতে পারিল না। অবশেষে যাহাকে বলে তিক্ত বিরক্ত তাই হইয়া সে বলিল, তবে তুমি যেমন তাই করোগে যাও, দুটো হাতি কিনে আনোগে যাও। কল্পিত হাতি দুইটা বোধ করি সুর ঝাড়িয়া রংলালের গায়ে জল ছিটাইয়া দিল। রংলাল রাগিয়া আগুন হইয়া উঠিল। সে হুঁকা টানিতেছিল। কথাটা শুনিয়া কয়েক মুহূর্ত ছেলের মুখের দিকে চাহিয়া রহিল। তারপর অকস্মাৎ হাতের হুঁকাটা সজোরে মাটির উপর আছাড় মারিয়া ভাঙিয়া ফেলিয়া বলিল, এই নে। যশোদা অবাক হইয়া বাপের মুখের দিকে চাহিয়া রহিল। রংলাল বলিল, হাতি হাতি বলি, ওরে হারামজাদা, কখন আমি হাতি কিনবো বলেছি? যশোদা এই কথার কোনো জবাব দিল না। সে রাগে ফুলিতেছিল, গুম হইয়া বসিয়া রহিল। রংলাল এতক্ষণে বোধ হয় হাতি কেনা কথাটার একটা জবাব খুঁজিয়া পাইয়াছিল। সেও এবার শ্লেষপূর্ণ স্বরে বলিল, হাতি কেন, দুটো ছাগল কিনবি বরং, ফলাও চাষ হবে, বাঁশের ঝাড়ের মতো ধানের ঝাড় হবে, 3 হাত লম্বা শীষ। চাষার ছেলে নেকা পড়া শিখলে এমনই মুখ্য হয় কিনা? বলি, হ্যাঁ রে মুখ্যু, ভালো গরু না হলে চাষ হয়? লাঙল মাটিতে ঢুকবে 1 হাত করে, 1 হেঁটো মাটি হবে গদগদে মোলাম, ময়দার মতো, তবে তো ধান হবে, ফসল হবে। রংলাল ধরিয়াছে এবার সে গরু কিনিবে। এই গরু কেনার ব্যাপার লইয়া মতদ্বৈত হেতু পিতা পুত্রে কয়েকদিন হইতেই কথা কাটাকাটি চলিতেছে। রংলাল বেশ বড় চাষি, তাহার জোত জমাও মোটা, জমিগুলিও প্রথম শ্রেণীর। চাষের উপর যত্ন অপরিসীম। বলশালী প্রকাণ্ড যেমন তাহার দেহ, চাষের কাজে খাটেও সে তেমনি অসুরের মতো। কার্পণ্য করিয়া 1 বিন্দু শক্তিও সে সঞ্চয় করে না। বোধ হয় এই কারণেই গরুর উপরে তাহার প্রচন্ড শখ। তাহার গরু চাই সর্বাঙ্গ সুন্দর, কাঁচা বয়স, বাহারে রং, সুগঠিত শিং, সাপের মতো লেজ এবং আরো অনেক কিছু গুণ না থাকিলে গরু তাহার পছন্দ হয় না। আরো একটা কথা, এ চাকলার মধ্যে তার মতো গরু যেন আর কাহারও না থাকে। গরুর গলায় সে ঘুঙুর ও ঘণ্টার মালা ঝুলাইয়া দেয়। 2 বেলা ছেঁড়া চট দিয়া তাহাদের সর্বাঙ্গ ঝাড়িয়া মুছিয়া দেয়। শিং দুইটিতে তেল মাখায়। সময়ে সময়ে তাদের পদসেবাও করে। কোনোদিন পরিশ্রম বেশি হইলে তাহাদের পা টিপিতে টিপিতে বলে,
আহা, কেষ্টর জীব! গত কয়েক বৎসর অজন্মার জন্য এবং পুত্র যশোদাকে স্কুলে পড়াইতে খরচ বহন করিতে হওয়ায় রংলালের অবস্থা ইদানিং একটু অসচ্ছল হইয়া পড়িয়াছে। কিন্তু যশোদা এবার ম্যাট্রিক পাশ করিয়াছে, আর গতবার ধানও মন্দ হয় নাই। এই জন্য এবার রংলাল ধরিয়া বসিয়াছে ভালো গরু তাহার চাই। একজোড়া গরু গতবার মাত্র কেনা হইয়াছে, কিন্তু তাহাদের প্রতি রংলালের মমতা নাই। গরু দুইটি ছোট নয় এবং মন্দও কোনো ক্রমে বলা চলে না, কিন্তু এই অঞ্চলে তাহাদের চেয়ে ভালো গরু অনেকের আছে। যশোদা বলিতেছে, এই বৎসরটা ওতেই চলুক, আমি চাকরি বাকরি একটা কিছু করি, আর এবারও যদি ভালো ধান হয় তবে কিনো, এখন আসছে বছর, কিনতে গেলে 200 টাকার কম তো হবেই না। সে টাকা তুমি এখন কোথায় পাবে বলো? টাকা কোথা হইতে আসিবে সে রংলাল জানে না, তবু গরু তাহার চাই চাই। অবশেষে রংলালের জিদই বজায় থাকিল। যশোদা রাগ করিয়াই আর কোনো আপত্তি করিল না। টাকাও জোগাড় হইয়া গেল। যে গরু জোড়াটা তাহার ছিল, সে জোড়াটা বেচিয়া 100 টাকা হইল। বাকি 100 টাকার সংস্থান করিয়া দিল যশোদার মা। সে রংলালকে গোপনে বলিল, ওর সঙ্গে ঝগড়া করে কি হবে? তুমি গরু কিনে আনো না, কিনে আনলে তো কিছু বলতে লারবে। রংলাল খুশি হইয়া বলিল, বেশ বলেছ, তাই করি। ও আপনার মাথা ঠুকুক কেনে। যশোদার মা বলিল, এ গরু দুটো বেচে দাও, আর এই নাও, এইগুলো বন্ধক দিয়ে তুমি গরু কেনো। ভালো গরু নইলে কি গোয়াল মানায়? সে আপনার গয়না কয়খানি রংলালের হাতে তুলিয়া দিল। রংলাল আনন্দে উচ্ছ্বসিত হইয়া উঠিল। যাক, রংলাল টাকা কড়ি সংগ্রহ করিয়া পাচন্দি গ্রামের গরু মহিষের বাজারে যাইবার সংকল্প করিল। বাছিয়া বাছিয়া মনের মতো 2টি গরু সংগ্রহ করিবে, হয় দুধের মতো সাদা, নয় দধিমুখ কালো। কিন্তু পাচন্দির হাটে প্রবেশ করিয়াই সে অবাক হইয়া গেল। হ হ, এ যে, ওরে বাস রে, এই যে হাজার হাজার রে বাবা! হাজার হাজার না হইলেও গরু মহিষ 2 মিলিয়া 1000 খানেক পাচন্দির হাটে আমদানি হয়। আর মানুষ তেমনি অনুপাতে জুটিয়াছে। গরু মহিষের চিৎকারে, মানুষের কলরবে সে এক অদ্ভুত কোলাহল ধ্বনিত হইতেছে। মাথার উপর সূর্য তখন মধ্য আকাশে। যেখানটায় জানোয়ার কেনা বেচা হইতেছে সেখানে এক ফোঁটা ছায়া কোথাও নাই। মানুষের সেদিকে ভ্রুক্ষেপ নাই। তাহারা অক্লান্ত ভাবে ঘুরিতেছে। রংলাল সেই ভিড়ের মধ্যে মিশিয়া গেল। গরুগুলি এক জায়গায় গায়ে গায়ে ঘেঁষিয়া দাঁড়াইয়া আছে, চোখে চকিত দৃষ্টি। পাইকারগুলো চিৎকার করিতেছে ফেরিওয়ালার মতো, এই যায়, এই গেল, বাঘ বাচ্চা, আরবি ঘোড়া। রংলাল তীক্ষ্ণ দৃষ্টিতে আপনার মনের মতো সামগ্রীর সন্ধান করিতেছিল। ওদিকটায় গোলমাল উঠিতেছে প্রচন্ডতর, কান পাতা যায় না, মনে হয় যেন দাঙ্গা বাঁধিয়াছে। রংলাল ওই দিকটার পানেই চলিল। এই দিকটায় মহিষের বাজার। কালো কালো দুর্দান্ত জানোয়ার গুলাকে অবিরাম ছুটাইয়া লইয়া বেড়াইতেছে। পাইকারের দল চিৎকার করিয়া বড় বড় বাঁশের লাঠি দিয়া অবিশ্রান্ত পিটিতেছে।
আর জানোয়ারগুলো ছুটিয়া বেড়াইতেছে জ্ঞান শূন্যের মতো। কতকগুলা একটা পুকুরের জলে পড়িয়া আছে, নেহাত কচি বাচ্চা হইতে বুড়া মহিষ পর্যন্ত বিক্রয়ের জন্য আনিয়াছে। কতকগুলার গায়ের চামড়া উঠিয়া গিয়া রাঙা ঘা থক থক করিতেছে। আরো একটু দূরে আম গাছ ঘেরা একটা পুকুর পাড়েও লোকের ভিড়। রংলাল সেখানে কি আছে দেখিবার জন্য চলিল। একটা পাইকার মহিষ তাড়াইয়া আনিতেছিল। সহসা তাহার আস্ফালিত লাঠি গাছাটা হাত হইতে খসিয়া রংলালের কাছেই আসিয়া পড়িল। রংলালের একটু রাগ হইল, সে লাঠি গাছাটা তুলিয়া লইল। পাইকারটার অবসর নাই, সে অত্যন্ত ব্যস্ততা প্রকাশ করিয়া বলিল, দাও দাও, লাঠি গাছটা দাও হে। যদি আমার গায়ে লাগতো? তা তোমার লাগতো না হয় টুকচা রক্ত পড়িত, আর কি হইতো? রংলাল অবাক হইয়া গেল। রক্ত পড়তো, আর কি হতো? দাও দাও ভাই, দিয়ে দাও, হাত ফসকে গিয়েছে, দাও দাও। রংলালকে ভালো করিয়া দেখিয়া এবার পাইকারটি বিনয় প্রকাশ করিল। লাঠি গাছা দিতে গিয়া রংলাল শিহরিয়া উঠিল। এ কি, লাঠির প্রান্তে যে সূচের অগ্রভাগ বাহির হইয়া রহিয়াছে! পাইকারটা হাসিয়া বলিল, ও আর দেখে কাজ নাই, দিয়ে দাও ভাই। রংলাল বেশ করিয়া দেখিল, সূচের অগ্রভাগই বটে, একটা নয়, দুই তিনটা। হঠাৎ একটা শোনা কথা তাহার মনে পড়িয়া গেল। পাইকাররা লাঠির ডগায় সূচ বসাইয়া রাখে, ওই সূচের খোঁচা খাইয়াই গরু মহিষগুলো এমন দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটিয়া বেড়ায়। উফ! সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিল। পাইকারটা বলিল, কি কি কিনিবে গো কর্তা? মহিষ কিনবে তো লাও, ভালো মহিষ দিব, সস্তা দিব, আয় আয় বলিয়া রংলালকে দেখাইয়াই সে মহিষগুলোকে ছুটাইতে আরম্ভ করিল। বাপরে বাপ আমার, বলিহারি বাপরে আমার, মধ্যে মধ্যে আবার আদরও সে করিতেছে। রংলাল আসিয়া উঠিল বাগানে। চারিপাশেই মহিষের মেলা, এগুলি বেশ হৃষ্টপুষ্ট, আর অযথা তাড়নার ফলে ছুটিয়াও বেড়াইতেছে না। শান্তভাবে কোনটি বসিয়া, কোনটি দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখ বুঝিয়া রো মন্থন করিতেছে। গরু এ বাগানে নাই। রংলাল সেইখান হইতে ফিরিল, কিন্তু একেবারে বাগানের শেষ প্রান্তে আসিয়া থমকিয়া দাঁড়াইল। এ কি, মহিষ না হাতি? এত প্রকাণ্ড বিপুলাকায় মহিষ রংলাল কখনো দেখে নাই। কয়েকজন লোকও সেখানে দাঁড়াইয়াছিল। একজন বলিতেছিল, এ মোষ কে লেবে বাবা? পাইকারটা বলিল, এ লেবে ভাই রাজায়, জমিদারে, আর লেবে সে যার ঘরে লক্ষ্মী নাই। ঘুরছি তো ৭-৫ হাটে, দেখি আবার কোথায় যাব। অন্য একজন বলিল, এ মোষ গেরস্তেরে নিয়ে কি করবে? এর হালের মুঠো ধরবে কে? তার জন্য এখন লোক খোঁজো। পাইকার বলিল, আরে ভাই, বুদ্ধিতে মানুষ বাঘ বশ করেছে, আর এ তো মোষ। লাঙল বড় করলেই জানোয়ার জব্দ, এর লাঙল মাটিতে ঢুকবে ১.৫ হাত। রংলাল তীক্ষ্ণ প্রশংসমান দৃষ্টিতে মহিষ জোড়াটার দিকে চাহিয়াছিল। বলিহারি বলিহারি, দেহের অনুপাতে পাগুলি খাটো, অবক্ষ পঙ্ক হইতে অন্তত ২০ মণ ওজন তো
স্বচ্ছন্দে ওই খাটো পায়ে খুঁটি দিয়া তুলিয়া লইবে। কি কালো রং, নিকষের মতো কালো। শিং দুইটির বাহার সবচেয়ে বেশি, আর দুইটি কি এক ছাঁচে ঢালিয়া গড়িয়াছে ভগবান, যেন যমজ শিশু। কিন্তু দামে সে কি পারিবে? আচ্ছা, দেখাই যাক। হাট ভাঙিয়া শেষ লোকটি পর্যন্ত চলিয়া যাক, তখন দেখা যাইবে। পাইকারটাও তো বলিল ৫-৭টা হাটে খদ্দের জুটে নাই। কথা তো শুধু টাকারই নয়, সকলের চেয়ে বড় কথা ওই জানোয়ার দুইটির দুইটি বিপুল উদর। রংলাল ওই মহিষ দুইটাই কিনিয়া ফেলিল। কিছুতেই সে প্রলোভন সংবরণ করিতে পারিল না। ওই টাকাতেই তাহার হইল। পাইকারটাও কয়েকটা হাট ঘুরিয়া ঘুরিয়া বিরক্ত হইয়া উঠিয়াছিল। অনেকগুলি টাকা তাহার এতদিন আবদ্ধ হইয়া আছে। সে যখন দেখিল সত্যিই রংলালের আর সম্বল নাই, তখন ১৯৮ টাকাতেই মহিষ দুইটি রংলালকে দিয়া দিল। রংলালের মুখখানা উজ্জ্বল হইয়া উঠিল। সে কল্পনা নেত্রে দেশের লোকের সপ্রশংস বিস্ফারিত দৃষ্টি যেন প্রত্যক্ষ নিরীক্ষণ করিতে লাগিল। কিন্তু যত সে বাড়ির নিকটবর্তী হইল, ততই তাহার উৎসাহ ক্ষীণ হইয়া অবসাদ প্রবল হইয়া গেল। লেখাপড়া জানা ছেলেকে তাহার বড় ভয়। তাহার কথাবার্তার জবাব দিতে রংলালকে হাঁপাইয়া উঠিতে হয়। তাছাড়া এত বড় দুইটা জানোয়ারের উদর পূর্তি, সেও তো সহজ কথা নয়। একটাতেই দৈনিক ১ পনেরো বেশি খড় নস্যের মতো উদর সাৎ করিয়া ফেলিবে। গিন্নি, যশোদার মা কি বলিবে? সে মহেশের নাম শুনিলে জ্বলিয়া যায়। রংলাল মনে মনে চিন্তা করিয়া ক্লান্ত হইয়া অবশেষে একসময় বিদ্রোহ করিয়া উঠিল। কেন? কিসের ভয়? কাহাকেই বা ভয়? ঘরই বা কাহার? সম্পত্তির মালিকই বা কে? কাহার কথার অপেক্ষা করে সে? চাষ কেমন হইবে সে কথা কেহ জানে? রংলালের মনে হইল মাটির নিচে ঘুমন্ত লক্ষ্মীর যেন ঘুম ভাঙিতেছে। মাটির নিরন্ধ্র আস্তরণ লাঙলের টানে চৌচির করিয়া দিলেই মা ঝাঁপিখানি কাঁখে করিয়া পৃথিবী আলো করিয়া আসন পাতিয়া বসিবেন। ১ হাঁটু দলদলে কাদা, কেমন সোঁদা সোঁদা গন্ধ। ধানের চারা ৩ দিনে ৩ মূর্তি ধরিয়া বাড়িয়া উঠিবে। কিন্তু এ ভাবটুকুও তাহার স্থায়ী হইল না। সে আবার ছেলে ও স্ত্রীর মুখ মনে করিয়া স্থিমিত হইয়া পড়ে। মনে মনে সে তাহাদের তুষ্টি সাধনের জন্য তোষামোদ বাক্য রচনা আরম্ভ করিল। বাড়িতে আসিয়া এসে যশোদাকে হাসিতে হাসিতে বলিল, হাতি একজোড়া কিনলাম গো, তোর কথাই থাকলো। যশোদা মনে করিল বাবা বোধহয় প্রকাণ্ড উঁচু একজোড়া বলদ কিনিয়াছে। সে বলিল, বেশি বড় গরু ভালো নয় বাপু, বেশ শক্ত শক্ত গিঁট গিঁট গড়ন হবে, উঁচুতেও খুব বড় হবে না, সেই তো ভালো। এক মুখ হাসিয়া রংলাল বলিল, গরুই কিনি নাই আমি, মোষ কিনলাম। যশোদা সবিস্ময়ে বলিল, মোষ? হ্যাঁ। যশোদার মাও বলিল, মোষ কিনলে তুমি? হ্যাঁ। আর অমন করে হেসো না বাপু তুমি, আমার গা জ্বলে যাচ্ছে। যশোদার মা ঝংকার দিয়া উঠিল। আহা হা, আগে তাই চোখেই একবার দেখো, দেখেই যা হয় বলো।
লাও লাও, জলের ঘটি লাও, হলুদ লাও, তেল লাও, সিঁদুর লাও, চলো দুর্গা বলে ঘরে ঢুকাও তো। দেখিয়া শুনিয়া যশোদার মুখ আরো ভারী হইয়া উঠিল। সে বলিল, নাও এইবার চালের খড় কগাছা টেনেও এদের পেট ভরাও। ও কি সোজা পেট? এক একটি কুম্ভকর্ণের মতো খোরাক চাই, যুগীয় কোথা হতে যোগাবে? যশোদার মা অবাক হইয়া মহিষ দুইটাকে দেখিতেছিল। হোক ভয়ঙ্কর, তবুও একটা রূপ আছে, যাহার আকর্ষণে মানুষকে চাহিয়া দেখিতে হয়। মহিষ দুইটা ঈষৎ মাথা নামাইয়া তির্যক ভঙ্গিতে সকলকে চাহিয়া দেখিতেছিল। চোখের কালো অংশের নিচে সাদা রক্তাভ ক্ষেত্রটা খানিকটা বাহির হইয়া পড়িয়াছে। ভীষণ রূপের উপযুক্ত দৃষ্টি। রংলাল বলিল, দাও পায়ে জল দাও। বাবা রে, ওদের কাছে আমি যেতে লারবো না। না না, তুমি এসো, কাছে এসো, কোনো ভয় নাই, চলে এসো তুমি, ভারী ঠান্ডা। যশোদার মা অত্যন্ত ভয়ে ভয়ে আগাইয়া আসে। মহিষ দুইটি ফোঁস করিয়া নিঃশ্বাস ফেলিয়া কিছু বোধ করি বলিতে চাহে। রংলাল বলিল, এই খবরদার, মা হয় তোদের ফ্যান দেবে, ভাত দেবে, ভুসি দেবে, বাড়ির গিন্নি চিনে রাখ। তবু যশোদার মা সরিয়া আসিয়া বলিল, না বাবু, এই তেল সিঁদুর হলুদ তুমি দিয়ে দাও, আমি পারবো না। যে কালা পাহাড়ের মতো চেহারা। রংলাল বলিয়া উঠিল, বেশ বলেছ, এটার নাম থাকুক কালা পাহাড়। এইটাই বেশি মোটা, এইটাই কালা পাহাড়। আর এইটার নাম কি হবে বলো দেখি? একটু চিন্তা করিয়া সে আবার বলিল, আর একটার নাম কুম্ভকর্ণ। যশোদা বলেছে, বেশ বলেছে। যশোদার মাও খুশি হইয়া উঠিল, কিন্তু যশোদা খুশি হইল না। রংলাল বিরক্ত হইয়া বলিল, গোমরা মুখ আমি দেখতে লারি, সে গুরুই হোক আর গোসাই হোক। দুঃখিত, একটু থামাচ্ছি। বললাম যে এই পর্যন্ত যখন শুনেই ফেলেছেন, ভালো লাগছে নিশ্চয়ই। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আরো অসাধারণ একটি উপন্যাস, নাগিনী কন্যার কাহিনী, ভূমিজ ভূমিপুত্রদের নিয়ে লেখা সেই কাহিনী শুনবেন আমার চ্যানেলেই পড়া আছে। আর কথা না বাড়িয়ে শুরু করি কালা পাহাড়। রংলাল কালা পাহাড়ের পিঠে চড়ে কুম্ভকর্ণকে তাড়া দিতে দিতে তাহাদের নদীর ধারে চড়াইতে লইয়া যায় সকালেই, ফেরে বেলা ৩টায়। শুধু যে এটা খড় বাঁচাইবার জন্যই করে এটা নহে, এটা তাহাকে নেশার মতো পাইয়া বসিয়াছে। বাড়ির সমস্ত লোক ইহার জন্য বিরক্ত, এমনকি যশোদার মা পর্যন্ত বিরক্ত হইয়া ওঠে। রংলাল হাসিয়া বলে, এবার কত টাকার খড় বেচি তা দেখো, খড় বেচেই আর একখানা গয়না হবে তোমার। যশোদার মা বলে, গয়নার জন্য আমার আর ঘুম হয় না, না তোমাকে দিনরাত আগুনের ছ্যাঁকা দিই, বলো তো তুমি। যশোদা বলে, যাবে কোনদিন সাপের কিংবা বাঘের পেটে। সত্য কথা, নদীর ধারে সাপের উপদ্রব খুব, এবং বাঘও মাঝে মাঝে দুই একটা ছটকাইয়া আসিয়া পড়ে। রংলাল সেসব গ্রাহ্যই করে না। সে নদীর ধারে গিয়া একটা গাছ তলায় গামছা বিছাইয়া শুইয়া পড়ে। মহিষ দুইটা ঘাস খাইয়া বেড়ায়। উহারা দূরে গিয়া পড়িলে সে মুখে এক বিচিত্র শব্দ করে, আ আ।
অবিকল মহিষের ডাক। দূর হইতে সে শব্দ শুনিয়া কালা পাহাড় ও কুম্ভকর্ণ ঘাস খাওয়া ছাড়িয়া মুখ উঁচু করিয়া শোনে। তারপর উহারাও ওই আ আ শব্দে সাড়া দিতে দিতে দ্রুত বেগে হেলিয়া দুলিয়া চলিয়া আসে। কখনো কখনো বা ছুটিতে আরম্ভ করে। রংলালের কাছে আসিয়া তাহার মুখের দিকে চাহিয়া দাঁড়ায়, যেন প্রশ্ন করে, ডাকিতেছ কেন? রংলাল দুইটার গালে দুই হাতে একটা করিয়া চর বসাইয়া দিয়া বলে, পেটে তোদের আগুন লাগুক, খেতে খেতে কি বেলাত চলে যাবি নাকি? এই কাছে পিঠে চড়ে খা। মহিষ দুইটা আর যায় না। তাহারা সেইখানেই শুইয়া পড়িয়া চোখ বুজিয়া রোমন্থন করে। কখনো বা নদীর জলে কণ্ঠ ডুবিয়া বসিয়া থাকে। রংলাল ডাকিলে জলসিক্ত গায়ে উঠিয়া আসে। মাঠে যখন সে লাঙল চালায়, তখন তার প্রকাণ্ড বড় লাঙলখানা সজোরে মাটির বুকে চাপিয়া ধরে। কালা পাহাড় ও কুম্ভকর্ণ অবলীলাক্রমে টানিয়া চলে। প্রকাণ্ড বড় বড় মাটির চাই দুই ধারে উল্টাইয়া পড়ে। এক হাতের উপর গভীর তলদেশ উন্মুক্ত হইয়া যায়। প্রকাণ্ড বড় গাড়িটায় এক তলা সমান উঁচু করিয়া ধানের বোঝা চাপাইয়া দেয়। লোকে সবিস্ময়ে দেখে, রংলাল হাসে। মধ্যে মধ্যে কালা পাহাড় ও কুম্ভকর্ণকে লইয়া বিষম বিপদ বাঁধিয়া ওঠে। একদিন তাহাদের মধ্যে কি মনান্তর যে ঘটে, উহারা দুইটা যুদ্ধমান অসুরের মতো সামনাসামনি দাঁড়াইয়া ক্রোধে ফুলিতে থাকে। মাথা নিচু করিয়া আপন আপন শিং উদ্যত করিয়া সম্মুখের দুই পা মাটিতে ঠুকিতে আরম্ভ করে। তারপরে এই যুদ্ধ আরম্ভ হইয়া যায়। এক রংলাল ছাড়া সে সময় আর কেহ তাহাদের কাছে যাইতে সাহস করে না। রংলাল প্রকাণ্ড এক গোছা বাঁশের লাঠি হাতে নির্ভয়ে উহাদের মধ্যে পড়িয়া দুর্দান্ত ভাবে দুইটাকেই পিটাইতে আরম্ভ করে। প্রহারের ভয়ে দুইটাই সরিয়া দাঁড়ায়। রংলাল সেদিন দুটোকেই সাজা দেয়। পৃথক গোহালে তাহাদের আবদ্ধ করিয়া অনাহারে রাখে। তারপর পৃথক ভাবে তাহাদের স্নান করাইয়া পেট ভরিয়া খাওয়াইয়া তবে একসঙ্গে মিলিতে দেয়। সঙ্গে সঙ্গে অনেক উপদেশও দেয়। ছি, ঝগড়া করতে নাই, একসঙ্গে মিলেমিশে থাকবি, তবে তো। যাক, বৎসর তিনেক পরে অকস্মাৎ একদিন একটা দুর্ঘটনা ঘটিয়া গেল। গ্রীষ্মের সময় রংলাল নদীর ধারে বেশ একটি কুঞ্জবনের মতো গুলমাচ্ছাদনের মধ্যে নিশ্চিন্ত নিদ্রায় মগ্ন ছিল। কালা পাহাড় ও কুম্ভকর্ণ অদূরেই ঘাস খাইতেছে। অকস্মাৎ একটা বিজাতীয় ফ্যাস ফ্যাস শব্দে ঘুম ভাঙিয়া চোখ মেলিয়াই রংলালের রক্ত হিম হইয়া গেল। নিবিড় গুল্ম বনটার প্রবেশের মুখে একটা চিতা বাঘ হিংস্র দৃষ্টিতে তাহার দিকেই চাহিয়া আছে। হিংস্র লোলুপতায় তাহার দাঁতগুলা বাহির হইয়া পড়িয়াছে। সে ফ্যাস ফ্যাস শব্দ করিয়া বোধহয় আক্রমণের সূচনা করিতেছে। রংলাল ভীরু নয়। সে পূর্বে কয়েকবার চিতা বাঘ শিকারে একাই বিশেষ অংশগ্রহণ করিয়াছে। রংলাল বেশ বুঝিতে পারিল, সংকীর্ণ প্রবেশ পথের জন্যই বাঘটা ভিতরে প্রবেশ করিতে ইতস্তত করিতেছে, নতুবা ঘুমন্ত অবস্থাতেই তাহাকে আক্রমণ করিত। সে দ্রুত হামাগুড়ি দিয়া বিপরীত দিকে পিছাইয়া গিয়া কুঞ্জবনটার মধ্যস্থলে প্রকাণ্ড গাছটাকে আড়াল করিয়া ডাকিতে আরম্ভ করিল, আ! 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 আ!
আ আ মুহূর্তের মধ্যে উত্তর আসিল, আ ও আ। বাঘটা চকিত হইয়া কুঞ্জবনটার মুখ হইতে সরিয়া আসিয়া চারিদিকে চকিত দৃষ্টি নিক্ষেপ করিয়া দেখিল, উহার দিকে অগ্রসর হইয়া আসিতেছে কালা পাহাড় ও কুম্ভকর্ণ। সেও দন্ত বিস্তার করিয়া গর্জন করিতে আরম্ভ করিল। রঙ্গলাল দেখিল কালা পাহাড় ও কুম্ভকর্ণের সে এক অদ্ভুত মূর্তি। তাহাদের এমন ভীষণ রূপ সে কখনো দেখে নাই। তাহারা ক্রমশ পরস্পরের নিকট হইতে সরিয়া বিপরীত দিকে চলিতেছিল। কয়েক মুহূর্তের মধ্যেই দেখা গেল বাঘটার একদিকে কালা পাহাড়, অন্যদিকে কুম্ভকর্ণ। মধ্যে বাঘটা চঞ্চল হইয়া উঠিয়াছে। সে নিজের বিপদ বুঝিতে পারিয়াছে। বাঘটা ছোট, তবুও সে বাঘ। সে বোধহয় অসহিষ্ণু হইয়া অকস্মাৎ একটা লাফ দিল এবং লাফ দিয়া কুম্ভকর্ণের উপর পড়িল। পর মুহূর্তেই কালা পাহাড় তাহার উদ্যত শিং লইয়া তাহাকে আক্রমণ করিল। কালা পাহাড়ের শৃঙ্গাঘাতে বাঘটা কুম্ভকর্ণের পিঠ হইতে ছিটকাইয়া দূরে পড়িয়া গেল। আহত কুম্ভকর্ণ উন্মত্তের মতো বাঘটার উপর নত মস্তকে উন্নত শৃঙ্গ লইয়া ঝাঁপাইয়া পড়িল। কুম্ভকর্ণের শিং দুইটা ছিল অত্যন্ত তীক্ষ্ণ এবং অপেক্ষাকৃত সোজা। একটা শিং বাঘটার তলপেটে সোজা ঢুকিয়া গিয়া বাঘটাকে যেন গাঁথিয়া ফেলিল। মরণ যন্ত্রণা কাতর বাঘটাও দারুণ আক্রোশে তাহার ঘাড়টা কামড়াইয়া ধরিল। ওদিক হইতে কালা পাহাড়ও আসিয়া বাঘটার উপর শৃঙ্গাঘাত আরম্ভ করিল। রংলালও তখন বাহির হইয়া আসিয়াছে। সেও দারুণ উত্তেজনায় জ্ঞান শূন্যের মতো চালাইতে আরম্ভ করিল তাহার বাঁশের লাঠি। কিছুক্ষণের মধ্যেই যুদ্ধমান দুইটা জন্তুই মাটিতে গড়াইয়া পড়িল। বাঘটার প্রাণ তখনও থাকিলে সে অত্যন্ত ক্ষীণ হইয়া পড়িছে। শরীরে শুধু দুই একটা আক্ষেপ মাত্র স্পন্দিত হইতেছিল। কুম্ভকর্ণ পড়িয়া শুধু হাঁপাইতেছিল। তাহার দৃষ্টি রংলালের দিকে। চোখ হইতে দর দর ধারে জল গড়াইতেছে। রংলাল বালকের মতো কাঁদিতে আরম্ভ করিল। বিপদ হইল কালা পাহাড়কে লইয়া। সে অবিরাম আ আ করিয়া চিৎকার করে আর কাঁদে। রংলাল বলিল, জোর নইলেও থাকতে পারছে না। জোর একটা এই হাটেই কিনতে হবে। পর হাটেই সে অনেক দেখিয়া শুনিয়া চড়া দামে কালা পাহাড়ের জোর কিনিয়া ফেলিল। টাকা লাগিল অনেক, একটারই দাম দিতে হইল 150 টাকা। কিন্তু তবু কালা পাহাড়ের যোগ্য সাথী হইল না। তবে এটার বয়স এখনো কাঁচা, এখনো বাড়িবে। ভবিষ্যতে 2-1 বৎসরের মধ্যেই কালা পাহাড়ের সমকক্ষ হইবে বলিয়া মনে হয়। এই তো সবে 4খানি দাঁত উঠিয়াছে। কালা পাহাড় কিন্তু তাহাকে দেখিবা মাত্র ক্রুদ্ধ হইয়া উঠিল। সে শিং বাঁকাইয়া পা দিয়া মাটি খুঁড়িতে আরম্ভ করিল। রংলাল তাড়াতাড়ি কালা পাহাড়কে শিকলে আবদ্ধ করিয়া দূরে বাঁধিয়া বলিল, পছন্দ হচ্ছে না? না, ওসব হবে না। মারলে হাড় ভেঙে দেবো তোমার তাহলে। হ্যাঁ। নূতনটাকেও বাঁধিয়া জাপ দিয়া সে বাড়ির ভিতরে আসিয়া স্ত্রীকে বলিল, কালা পাহাড় তো একেবারে ক্ষেপে উঠেছে। সে রাগ কত। যশোদা বলিল, আহা বাবু, কুম্ভকর্ণকে বেচারা ভুলতে লাগছে। কত দিনের ভাব। কথাটা বলিয়াই স্বামীর দিকে চাহিয়া ঠিক করিয়া হাসিয়া ফেলিল। রংলাল হাসিল। এদিক ওদিক চাহিয়া দেখিয়া সে ফিসফিস করিয়া বলিল, যেমন তোমাতে আমাতে। মরণ তোমার, কথা ছিঁড়ে দেখো কেনে? ওরা হলো বন্ধু। তা বটে। রংলাল পরাজয় মানিয়াও পুলকিত না হইয়া পারিল না। তারপর বলিল, ওঠো ওঠো, চলো, জল তেল সিঁদুর হলুদ নিয়ে চলো।
ঠিক এই সময়ই বাড়ির রাখালটা ছুটিয়া আসিয়া বলিল, ওগো মোড়ল মশাই, শিগগির এসো গো, কালা পাহাড়ের নতুনটাকে মেরে ফেলালে। সে কি রে, শেকল দিয়ে বেঁধে এলাম যে। রংলাল ছুটিয়া বাহির হইয়া গেল। রাখালটাও পিছনে পিছনে আসিতে আসিতে বলিল, গোজ উপরে ফেলালছে মশাই, আর যে রাঙাচ্ছে, বাবা এতক্ষণে হয়তো মেরেই ফেলালো। রংলাল আসিয়া দেখিল রাখালটা এক বিন্দু অতিরঞ্জিত কথা বলে নাই। শিকল সমেত খুঁটিটাকে উপড়াইয়া সে আবদ্ধ নতুন মহিষটাকে দুর্দান্ত ক্রোধে আক্রমণ করিয়া প্রহার করিতেছে। নূতনটা একে কালা পাহাড়ের অপেক্ষা দুর্বল, এখনো তাহার বাল্য বয়স উত্তীর্ণ হয় নাই, তাহার উপর আবদ্ধ অবস্থায় একান্ত অসহায়ের মতো পড়িয়া পড়িয়া সে শুধু কাতর আর্তনাদ করিতেছে। রংলাল লাঠি মারিতে আরম্ভ করিল, কিন্তু তবু কালা পাহাড়ের গ্রাহ্য নয়। সে নির্মম ভাবে নবাগতকে আঘাত করিতেছিল। বহু কষ্টে যখন কালা পাহাড়কে কোন রূপে আয়ত্তাধীন করা গেল, তখন নূতন মহিষটার শেষ অবস্থা। রংলাল মাথায় হাত দিয়া বসিয়া পড়িল। যশোদা বলিল, ওকে আর ঘরে রাখা যাবে না, বেঁচে দাও। আবার ওর জোর আনলে ও আবার মারামারি করবে, ও মোষ গরম হয়ে গিয়েছে। রংলাল কথার উত্তর দিতে পারিল না। সে নীরবে ভাবিতেছিল, যশোদার কথার জবাব নাই। সে সত্যি বলিয়াছে, কালা পাহাড়ের মেজাজ খারাপ হইয়া গিয়াছে। মহিষের মেজাজ একবার খারাপ হইলে আর শান্ত হয় না, বরং উত্তরোত্তর সে অশান্তই হইয়া ওঠে। কিন্তু তবু চোখ দিয়া তাহার জল আসে। দিন কয়েক পরে রাখালটা আসিয়া বলিল, আমি কাজ করতে লারবো মশাই। কালা পাহাড় যেরকম ফসাইছে, কোনদিন হয়তো মেরেই ফেলালবে আমাকে। রংলাল বলিল, ফোসফোস করা মোষের স্বভাব, কই চল দেখি দেখি। রংলাল কালা পাহাড়ের কাছে আসিয়া দাঁড়াইল। রক্তচক্ষু লইয়া রংলালের দিকে দৃষ্টিপাত করিয়া কালা পাহাড় তাহার মুখটা রংলালের কোলে তুলিয়া দিল। রংলাল পরম স্নেহে তাহার মাথা চুলকাইতে আরম্ভ করিল। কিন্তু রংলাল তো অহরহ কালা পাহাড়ের কাছে থাকিতে পারে না, তাই সারাক্ষণ তাহাকে শান্ত করিয়া কে রাখিবে? অন্য কেহ গেলেই কালা পাহাড় অশান্ত স্বভাবের পরিচয় দেয়। মধ্যে মধ্যে মুখ তুলিয়া চিৎকার করে, আ আ আ। সে ঊর্ধ্বমুখ হইয়া কুম্ভকর্ণকে খোঁজে। দড়ি ছিঁড়িয়া সে ডাকিতে ডাকিতে ওই নদীর দিকে চলিয়া যায়। রংলাল ভিন্ন কেহ তাহাকে ফিরাইতে গেলেই সে রুখিয়া দাঁড়ায়। সেদিন আবার একটা গরুর বাছুরকে মারিয়া ফেলিল। এই বাছুরটির সহিত উহাদের বেশ একটি মিষ্ট সম্বন্ধ ছিল। কুম্ভকর্ণ ও কালা পাহাড় যখন পূর্ণ উদরে রোমন্থন করিত, তখন সে আসিয়া তাহাদের ডাবা হইতে জাব খাইয়া যাইত। নিতান্ত অল্প বয়সে বহুদিন অবুঝের মতো সে তাহাদের পেটের তলায় মাতৃস্তন্যের সন্ধান করিত। কিন্তু সেদিন কালা পাহাড়ের মেজাজটা ভালো ছিল না। বাছুরটা ডাবায় জাব খাইবার জন্য আসিয়া তাহার মুখের সম্মুখ দিয়াই মুখ বাড়াইল। রংলাল প্রচন্ড ক্রোধে শিং দিয়া আঘাত করিয়া তাহাকে সরাইয়া দিল। যশোদা আর রংলালের অপেক্ষা করিল না। সে পাইকার ডাকিয়া কালা পাহাড়কে বিক্রয় করিয়া দিল। নিতান্ত অল্প দামেই বেচিল। পাইকারটা বলিল, 60 টাকাই হয়তো আমার লোকসান হবে। এ গরম মোষ কেউ কি নেবে মশাই? যশোদা অনেক কাটাকাটি করিয়া আর মাত্র 5টি টাকা বাড়াইতে সক্ষম হইল। পাইকারটা কালা পাহাড়কে লইয়া চলিয়া গেল। রংলাল নীরবে মাটির দিকে চাহিয়া বসিয়া রহিল।
আ আ আ। রংলাল তখনও চুপ করিয়া বসিয়াছিল। আ আ শব্দ শুনিয়া সে চমকিয়া উঠিল। সত্যিই তো কালা পাহাড়, কালা পাহাড় ফিরিয়া আসিয়াছে। রংলাল ছুটিয়া গিয়া তাহার কাছে দাঁড়াইল। কালা পাহাড় তাহার কোলে মাথাটা তুলিয়া দিল। পাইকারটা আসিয়া বলিল, আমার টাকা ফিরে দেন মশাই, এ মোষ আমি নেব না। বাপ রে বাপ রে বাপ, আমাকে জানে মেরে ফেলা তো মশাই। জানা গেল খানিকটা পথ কালা পাহাড় বেশ গিয়াছিল, কিন্তু তাহার পরই সে এমন খোঁট লইয়া দাঁড়াইল যে কাহার সাধ্য উহাকে এক পা নাড়ায়। পাইকারটা বলিল, লাঠি যদি তুললাম মশাই। ওরে বাপ রে, সে ওর চাউনি কি? তারপরে এমন তারা আমাকে দিলে, আমি আধ কোষ ছুটে পালাই, তবে রক্ষে। এখন ও ফিরল আপনার কাছে, একেবারে ঊর্ধ্বশ্বাসে ছুটে চলে এলো, আমার টাকা কটা ফিরে দেন মশাই। সে আপনার টাকা ফিরাইয়া লইয়া গেল। যশোদা বলিল, এক কাজ করো তবে, হাটে যাও বরং। রংলাল বলিল, আমি পারবো না। আর কে নিয়ে যেতে পারবে, তুমি না গেলে? অগত্যা রংলালকেই লইয়া যাইতে হইল। পথে সে অনেক কাঁদিল। এই হাট হইতেই কালা পাহাড়কে সে কিনিয়াছিল, কিন্তু সে ফিরিল হাসিতে হাসিতে। কালা পাহাড়কে কেহ কেনে নাই। ওই পাইকারটা এমন দুর্নাম রটাইয়াছে যে কেহ তাহার কাছ দিয়াও আসে নাই। যশোদা বলিল, তবে পরের হাটে যাও, ওদিককার হাটে এদিকের পাইকাররা যায় না। রংলালকে যাইতে হইল। যশোদা লেখাপড়া জানা রোজগেরে ছেলে, সে এখন বড় হইয়াছে, তাহাকে লঙ্ঘন রংলাল করিতে পারে না। আর কালা পাহাড়কে রাখিবার কথা সে যে জোর দিয়া বলিতে পারে, তাও পারে না। অনেক ক্ষতি যে হইয়া গেল। মহিষটার দাম 150 টাকা, তারপর গো হত্যার জন্য প্রায়শ্চিত্তের খরচ 7-8 টাকা। এই মাস চাষ বন্ধ হইয়া আছে, সেই ক্ষতির মূল্য হিসাব নিকাশের বাইরে। হাটে একজন পাইকার কালা পাহাড়কে দেখিয়া অত্যন্ত আগ্রহ প্রকাশ করিয়া কিনিল। এক বড় জমিদারের এমনই একটা মহিষের বরাত আছে। সে ভালো দামও দিল, 105 টাকা। রংলাল বলিল, এই দেখো ভাই, মোষটা আমার ভারী গা ঘেঁষা, এখন এইখানে যেমন বাধা আছে, থাক, আমি চলে যাই, তারপর তোমরা নিয়ে যেও, নইলে হয়তো চেঁচাবে, দুষ্টুমি করবে। তাহার চোখ দিয়া জল পড়িতেছিল। পাইকারটা হাসিয়া বলিল, তা বেশ, থাকুক এইখানেই, তুমি যাও। রংলাল তাড়াতাড়ি পা চালাইয়া একেবারে শহরের স্টেশনে ট্রেনে চাপিয়া বসিল। হাঁটিয়া ফিরিবার শক্তি আর তাহার ছিল না। কিছুক্ষণ পরেই পাইকার কালা পাহাড়ের দড়ি ধরিয়া টান দিল। কালা পাহাড় তাহার দিকে চাহিয়া চকিত হইয়া চারিদিকে চাহিতে চাহিতে ডাকিল, আ আ আ। সে রঙ্গলালকে খুঁজিতেছিল, কিন্তু কই, সে কই? পাইকারটা লাঠি দিয়া মৃদু আঘাত করিয়া তাড়া দিল, চল চল। কালা পাহাড় আবার আ আ করিয়া ডাকিল। সে খুঁট পাতিয়া দাঁড়াইল, যাইবে না। পাইকারটা আবার তাকে আঘাত করিল। কালা পাহাড় পাগলের মতো চারিদিকে রংলালকে খুঁজিতেছিল, কই, সে কই, সে তো নাই। কালা পাহাড় দুর্দান্ত টানে পাইকারের হাত হইতে আপন গলার দড়ি ছিনাইয়া লইয়া ছুটিল। এই পথ দিয়াই তাহারা আসিয়াছে। ঊর্ধ্বমুখে সে ছুটিতেছে আর প্রাণপণে ডাকিতেছে আ আ করিয়া।
পাইকারটা কয়েকজনকে জুটাইয়া লইয়া কালা পাহাড়ের পথ রোধ করিল, কিন্তু দুর্দান্ত কালা পাহাড় পিঠের উপর লাঠি বর্ষণ অগ্রাহ্য করিয়া সম্মুখের লোকটাকেই শিং দিয়া শূন্যে নিক্ষেপ করিয়া আপন পথ মুক্ত করিয়া লইয়া উন্মত্তের মতো ছুটিল। কিন্তু এ তো তাহার সম্পূর্ণ অপরিচিত। শহরের রাস্তার দুই পাশে সারি সারি দোকান, এত জনতা, ওটা কি? একখানা ঘোড়ার গাড়ি আসিতেছিল। কালা পাহাড় ভয়ে একটা পাশের রাস্তা দিয়া ছুটিল। রাস্তার লোকজন হৈ হৈ করিয়া উঠিল। কার মোষ, কার মোষ? ও কি অদ্ভুত আকার, বিকট শব্দ! একখানা মোটর কার আসিতেছে। কালা পাহাড়ের জ্ঞান লোপ পাইয়া গেল। তাহার মনশ্চক্ষে আপনার বাড়িখানি দেখিতেছিল, আর রংলালকে তারস্বরে ডাকিতেছিল। সে একেবারে একখানা পানের দোকান চুরমার করিয়া দিয়া আবার বিপরীত দিকে ফিরিল। লোকজন প্রাণ ভয়ে ছুটিয়া পালাইতেছিল। কালা পাহাড়ও প্রাণ ভয়েই ছুটিতেছিল। দেখিতে দেখিতে দুইটা লোক জখম হইয়া গেল। কালা পাহাড় ছুটিতেছে আর রংলালকে ডাকিতেছে। কিন্তু এ কি? ঘুরিয়া ফিরিয়া সে কোথায় যাইতেছে? কোথায়? কত দূরে তাহার বাড়ি? আবার সেই বিকট শব্দ, সেই অপরিচিত জানোয়ার। এবার সে ক্রুদ্ধ বিক্রমে তাহার সহিত লড়িবার জন্য দাঁড়াইল। মোটরখানাও তাহারই সন্ধানে আসিয়াছে। পুলিশ সাহেবের মোটর। পাগলা মহিষের সংবাদ পৌঁছিয়া গিয়াছে। মোটরখানাও দাঁড়াইল। কালা পাহাড় প্রচন্ড বিক্রমে অগ্রসর হইল, কিন্তু তাহার পূর্বেই ধ্বনিত হইল একটা কঠিন উচ্চ শব্দ। কালা পাহাড় কিছু বুঝিল না, কিন্তু অত্যন্ত কঠিন নিদারুণ যন্ত্রণা মুহূর্তের জন্য। তারপর সে টলিতে টলিতে মাটিতে লুটাইয়া পড়িল। সাহেব রিভলভারটা খাপে পুরিয়া সঙ্গের কনস্টেবলকে নামাইয়া দিলেন। বলিলেন, দম লোক বুলাও। বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল কালা পাহাড়। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করবেন, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আর এখনো যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার মনোবল বাড়াতে সাহায্য করবেন। যদি এরকমই আরো অনেক গল্প শুনতে চান, তাহলে এই চ্যানেলের প্লেলিস্টে যান। সেখানে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আরোগ্য নিকেতন আছে, নাগিনী কন্যার কাহিনী আছে, ছোট বড় আরো গল্প আছে, অন্যান্য লেখকও আছেন। সেগুলি শুনুন যতক্ষণ না নতুন গল্প আনছি। আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।